পরের দিন 12টায় উৎসর ঘুম ভাঙল। ঘুম ভাঙতেই উৎস পাশ ফিরে দেখলো রূপকথা নেই। ঘর পুরো ফাঁকা। উৎস শোয়া থেকে আড়মোড়া ভেঙে উঠে বসলো। মাথাটা কেমন যেন ভার হয়ে আছে। তার মধ্যে আশেপাশে রূপকথা কেউ না দেখতে পেয়ে মেজাজ আরও খারাপ হলো। উৎস কিছু চুপচাপ বসে থেকে উঠে ওয়াশরুমে চলে গেল। এরপর ফ্রেশ হয়ে আসতেই খেয়াল করলো বাহিরে থেকে শোরগোল আসছে। কি হচ্ছে দেখতে উৎসর বারান্দায় গিয়ে দাঁড়ালো। দেখলেন সে বাগানে রিঙ্কির কাঁচা হলুদের অনুষ্ঠান হচ্ছে। উৎস চেঞ্জ করে নিতে আসতেই রিঙ্কি ফুপু তাকে ডাইনিংয়ে বসিয়ে দিল। বলল, তুমি একটু বসো, আমি প্রান্তকে ডেকে আনি। প্রান্ত এখনো নাস্তা করেনি, বলল তোমার সঙ্গে করবে। উৎস আচ্ছা বলে পকেট থেকে মোবাইল বের করে মাকে কল দিল। মূলত রূপকথা কোথায় আছে সেটা জানার উদ্দেশ্যে উৎস আয়েশা বেগমকে কল করে দিয়েছে। তার ফোনে রিং হলেও ফোন রিসিভ হচ্ছে না। উৎস ভাবলে নিশ্চয়ই মাও রূপকথার মতো মোবাইলটা রুমে রেখে বাইরে চরকির মতো ঘুরছে। হাই বুড়ো, পিছনে প্রান্তর গলা শুনে সেদিকে তাকালো উৎস। বলল, আমার সর্বনাশ করে এখন হাই মারাচ্ছ? প্রান্ত উৎসর পাশে চেয়ারটায় বসে বলল, আল্লাহ, কি করেছি আমি? উৎস বলল, কি করনি সেটাই জিজ্ঞেস করো। প্রান্ত বলল, আচ্ছা বাদ দাও, মানুষ বয়সকালে এমন একটু আটটু দোষ করেই, স্বাভাবিক। এর মধ্যে প্রান্তর মা খাবার নিয়ে আসছে দেখে উৎস আর কিছু বলতে পারল না। প্রান্তর মা বলল, লাঞ্চের টাইমে তোমরা এসেছো নাস্তা করতে। প্রান্ত বলল, তাতে কি, নাস্তা তো আর জানে না এখন যে লাঞ্চের সময়। আজ রিঙ্কির গায়ে হলুদ, পুরো বাড়ির আজ রিঙ্কির গায়ে হলুদ পুরো বাড়ি উঠান জুড়ে উৎসবের মেলা বসেছে। সকাল থেকে উঠানে সামিয়ানা টাঙিয়ে পাটি পাতা হয়েছে। কেউ ব্যস্ত পান সুপারি কাটতে, কেউ ব্যস্ত রঙিন কাগজের ডালা সাজাতে। এত সুন্দর পরিবেশ দেখে রূপকথা ভাবছে, পাড়া প্রতিবেশীদের এমন সত্যপূর্ণ অংশগ্রহণে গ্রাম ছাড়া কোথাও পাওয়া যায় না। রিঙ্কিদের পুরনো রান্নাঘরের বারান্দায় হলুদের ভাটার আসর বসেছে। ব্যালেন্ডারের আধুনিকতা এখনও হার মেনেছে ঐতিহ্যের কাছে। শিল্পাটায় ঘষে ঘষে তৈরি হচ্ছে টাটকা কাঁচা হলুদের পেস্ট, যার সম্পর্কে রিঙ্কির ভাবি হয় তায়া হলুদ বাচ্ছে। গ্রাম অঞ্চলে বয়স্ক মহিলারা বিশ্বাস করেন এই বাটা হলুদ ছোঁয়ালে কনের মুখে অন্যরকম একটা আভা ফুটে ওঠে, যা কনের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করে। আর গ্রাম অঞ্চলের বিয়ের অন্যরকম একটা সৌন্দর্য হলো বিয়ের গীত গাওয়া, যেটা সাধারণত দাদি নানি ভাবি এরাই গিয়ে থাকে। রিঙ্কির সাজে আজ মিশে আছে প্রকৃতি। পরনে তার হলুদ পাড়ের সুতির শাড়ি, চুলে গাঁদা ফুলের মালা আর কপালে লাল টিপ। উৎসবের মাঝে রিঙ্কির দাদি ভাইয়ের বউ তাকে সতর্ক করে দিচ্ছেন, হলুদ গোছলের পর সে যেন একা ঘর থেকে বের না হয়। তিনি নজর কাটাতে রিঙ্কির আঁচলে একটা ছোট্ট লোহার চাবি বেঁধে দিয়েছে। বিয়েগুলো রূপকথার অদ্ভুত দৃষ্টিতে দেখছে দেখে আয়েশা বেগম বলল, এসব হয়তো নিছকই কুসংস্কার, কিন্তু এই কুসংস্কারের আড়ালেও কিছু একটা লুকিয়ে আছে। সেটা কি জানো? এই ধরনের দিনও আদর। রূপকথা কিছু না বলে চুপচাপ দেখতে লাগলো। আর কি কি অদ্ভুত স্যাপার ঘটে গ্রামের বিয়েতে। আয়েশা বেগম বলল, একটা বাঁচতে চলো, যাও গোসল করে নাও। রূপকথা আকুতির স্বরে বলল, মা, তুমি আজ পিঙ্কি আবুদের সঙ্গে পুকুরে গোসল করবে? আয়েশা বেগম বলল, ওরা কেউ পুকুরে গোসল করবে না। রূপকথা বলল, তাহলে আমি একা করি? আয়েশা বেগম বলল, খবরদার, পুকুরের পানি অনেক বেশি ঠান্ডা। রূপকথা বলল, কিছু হবে না, প্লিজ করি না। আয়েশা বেগম বলল, ঠিক আছে, তার আগে উৎস থেকে অনুমতি নিয়ে এসো। ও যদি অনুমতি দেয় তবে আমার কোনো আপত্তি নেই। রূপকথা বলো, আপনি অনুমতি দিলেই হবে, ওনার অনুমতির দরকার নেই। আয়েশা বেগম বলল, বিয়ের পর মেয়েদের আসল গার্জিয়ান তাদের স্বামী। রূপকথা আর কিছু বলল না। সে তো অবশ্য চোখাচোখি হবেই না বলেই পুকুরে গোসল করতে চেয়েছিল। সকালে ঘুম থেকে উঠে জামা কাপড় দিয়ে পিঙ্কি রুমে এসেছে, যেন সারাদিন আর উৎসর মুখোমুখি হতে না হয়। এই লোক কাল রাতে যা নাটক দেখালো, এরপর আর তোর চোখাচোখি হওয়া সাহস করা যায়? এই মিতু, রূপকথাকে দেখছো? উৎসব নাস্তা করে অনেক লিভিং রুমে বসে সবার সঙ্গে আড্ডা দিচ্ছে, ব্যবসায়িক আলোচনা করছে। এত মানুষের ভিড়ে তার চোখ শুধু এইজনকেই খুঁজছিল, আর সেটা হলো রূপকথা।
উষা রূপকথাকে খুঁজছিল আর মনে মনে বকাবকি করছিল। মনে মনে ঠিক করে নিয়েছে আজকে শুধু একবার সামনে পাক, তারপর মজা দেখাবে। মৃদু হেঁচে যাচ্ছিল। এমন সময় উষা বসা থেকে উঠে তার কাছে গিয়ে পিছন থেকে জিজ্ঞেস করলো রূপকথার কথা। মৃদু বলল, ভাবি তো মনে হয় পিঙ্কি আপু রুমে আছে, ডেকে দেবো ভাইয়া? উৎস বলল, ডাকা লাগবে না, তুমি শুধু বলো পিঙ্কি রুমটা কোন দিকে। মৃদু পিঙ্কির রুম দেখিয়ে দিতে উৎস সেদিকে হাঁটা ধরলো। পথে পিঙ্কির সঙ্গে দেখা হয়ে গেল। উৎস জিজ্ঞেস করলো, রূপকথা তোমার রুমে? পিঙ্কি বলল, জি ভাইয়া। উৎস জিজ্ঞেস করলো, তোমার রুমে আর কেউ আছে? পিঙ্কি বলল, না। উৎস বলল, আচ্ছা আমি একটু তোমার রুমে যাচ্ছি, ইফ ইউ ডোন্ট মাইন্ড। পিঙ্কি বলল, আরে না, কি মনে করব। আচ্ছা ভাইয়া আপনি যান, ভাবি আছে, আমাকে নিচে যাচ্ছি, বড়মা ডাকছে আমায়। এ কথা বলে এক প্রকার দৌড় দিল পিঙ্কি। উৎসু পিঙ্কি রুমে গিয়ে দেখলো রুমের দরজাটা বাইরে থেকে লাগানো। উৎসু দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখলো বিছানায় রূপকথার শাড়ি রাখা আছে আর ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে। বুঝতে দেরি হলো না, ভদ্রমহিলা শাওয়ার নিচ্ছে। উৎসু পিঙ্কি রুমের সোফায় রূপকথা বের হওয়ার অপেক্ষায় বসে রইল। প্রায় 10 মিনিট পর রূপকথা পেটিকোট ব্লাউজ আর মাথায় টাওয়াল পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। সোফায় যে কেউ একজন বসে গভীর দৃষ্টিতে তাকে পরখ করছে সেদিকে খেয়ালই নেই তার। রূপকথার শাড়িটা হাতে নিয়ে শাড়ির বাস খুলতে তার চোখ গেল দরজার দিকে। দেখলো দরজা ভেতর থেকে লাগানো, কিন্তু সে তো স্পষ্ট শুনেছে পিঙ্কি যাওয়ার আগে বলে গেছে সে দরজা বাহির থেকে লাগিয়ে দিয়ে যাচ্ছে। হ্যালো মিসেস রূপকথা যাওয়াত। বদরুমে হঠাৎ সেই পরিচিত গম্ভীর কণ্ঠ শুনে চমকে উঠল রূপকথা। সোফার দিকে তাকিয়ে দেখলো উৎসব পায়ের উপর পা তুলে সোফায় আরাম করে হেয়াল দিয়ে বসে আছে, তার দিকে তাকিয়ে আছে। উৎস উঠে রূপকথার সামনে এসে দাঁড়ালো। বলো, একই ছাদের নিচ থেকে পালিয়ে কতক্ষণ বাঁচা যায়? রূপকথা শাড়িটা দিয়ে নিজেকে ঢেকে ধরে বলল, পালাবো কেন? অবশ্য বলো, সেটা তো আপনি ভালো জানেন ম্যাডাম। রূপকথা কিছু না বলে শাড়িটা নিয়ে ওয়াশরুমে চলে যেতে চাইলো, তবে পারল না। উৎস পিছন থেকে তাকে একটানে নিজের বুকে এসে দাঁড় করালো। এরপর তার মেদহীন উন্মুক্ত কোমর জড়িয়ে ধরে সেখানে সিলেক্ট করতে করতে জিজ্ঞেস করলো, পালাচ্ছ কেন? রূপকথা পাল্টা প্রশ্ন করলো, পালাবো কেন? উৎস বলল, সেটা তো তুমিই ভালো জানো। রূপকথা উৎসর হাত থেকে নিজেকে ছাড়াতে চাইল। উদ্বিগ্ন হয়ে বলো, ছাড়ুন আমায়। উৎস বলো, আগে প্রশ্নের উত্তর দাও। রূপকথা বলো, কিসের উত্তর দিব? উৎস বলল, প্রশ্নের। রূপকথা বলো, কোন প্রশ্নের? উৎস বলল, আমার থেকে পালাচ্ছিলে কেন? রূপকথা কিছু বলল না, শুধু চুপচাপ তাকিয়ে রইল উৎসর চোখের দিকে। ভাবছে, আচ্ছা উনি কি কাল রাতে সেই ইমম্যাচিউর উৎস যাওয়াত যে তার কাছে উল্টোপাল্টা আবদার করেছিল? উৎস বলল, কি হলো বলো? রূপকথা জিজ্ঞেস করলো, কাল রাতের কথা মনে আছে আপনার? উৎস বলল, মনে না থাকার কি আছে? রূপকথা অবাক হলো, বলো, সত্যি মনে আছে? উৎস বলল, আমি ছাদের প্রান্তর সাথে কথা বলতে বলতেই সেখানেই ঘুমিয়ে পড়েছিলাম। এরপর মনে হয় প্রান্তি আমাকে ধরে রুমে দিয়ে গেছে, তাই তো? রূপকথা বিরক্ত হয়ে বলল, বাল মনে আছে। উৎস বলল, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। রূপকথা বলল, জাস্ট শ্যাট আপ। উৎস বলল, বেয়াদবি না করে কি হয়েছে সেটা বলো। রূপকথা এবার হৃদয়ের জ্ঞান হারিয়ে পেটের একটা টাটকা লাল দাগ দেখিয়ে বলল, এই যে দাগটা দেখছেন, এটা আপনারা দেওয়া। উৎস দেখল টকটকে লাল একটা তরতাজা ক্ষতের দাগ। দেখে মনে হচ্ছে কেউ দাঁত দিয়ে ডেবে দিয়েছে। কিষান উৎস তো বিশ্বাসই হচ্ছে না সে এমন একটা কাজ করেছে। বলো, কি বলছে এসব? উৎসর হাতের বাঁধন হালকা হতে রূপকথা নিজেকে ছাড়িয়ে নিল। বলল, কেন বিশ্বাস হচ্ছে না? সন্দেহ হচ্ছে? উৎস বলো, তা কখন বললাম? রূপকথা বলল, তাহলে আমার প্রশ্ন করছেন কেন? উৎস কিছুক্ষণ চুপচাপ রূপকথার দিকে তাকিয়ে থেকে বলল, আই অ্যাম সরি। রূপকথা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, ও মাই গড, দেখুন আপনি সরি বলার সঙ্গে সঙ্গে আমার পেট থেকে দাগ চলে গেল। উৎস বলল, আমি সত্যিই সরি। রূপকথা বলল,
ঠিক আছে, এবার বের হন এখান থেকে। উৎস বলো, না বের হলে? রূপকথা বলো, সমস্যা নেই, আমি নিজেই বের হয়ে যাচ্ছি। উৎস বলল, না। রূপকথা বলল, কি না? উৎস রূপকথার হাত থেকে শাড়িটা নিয়ে নিল। না মানে না, আমিও বের হব না, তোমাকে বের হতে দিব না। রূপকথা বলল, আমাকে আমার শাড়ি নিয়েছেন কেন? এক্ষুনি দিন, শাড়ি দিন বলছে। উৎস রূপকথার এক টানে নিজের কাছে নিয়ে আসলো। এরপর তার গালের কাছে নিজের গালটা এগিয়ে নিয়ে দুগালে দুটো চুমু খেলো। বলল, মানব দেহের জন্য চুমুর থেকে উপকারী আর কোনো ওষুধ নেই। মানব দেহের সকল রোগের ওষুধ নামই হলো চুমু। রূপকথাকে চুপ করানোর জন্য উৎসর এমন একটা কাণ্ডই যথেষ্ট ছিল। উৎস বলল, চলো তোমাকে শাড়ি পরিয়ে দেই। রূপকথা ঝাঁঝালো কণ্ঠে বলল, লাগবে না, আমার হাত আছে। উৎস শাড়িটা পুরোটা খুলে দেখতে দেখতে বলল, আমি কখন বললাম তোমার হাত নেই? রূপকথা আর কিছু বলল না, শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। কি বলবে? বললেই তো ঝামেলা। শাড়ি কোন পাশ থেকে পরায়? উৎসর কথা রূপকথা চকিত হলো। বলল, যেটা জানেন না সেটা কথা আসেন কেন? উৎস বলল, এ তো চ্যাটাং চ্যাটাং করা কথা না শুনিয়ে তুমি একবার শিখিয়ে দিলেই তো হয়। রূপকথা বলল, বয়স বাড়তে বাড়তে পাগল হয়ে যাচ্ছে। উৎস বলল, পাগল হলে তোমার জন্য হয়েছি। রূপকথা বলল, হ্যাঁ, সব দোষ তো আমারই। উৎস কিছু না বলে পকেট থেকে মোবাইল বের করে ইউটিউবে শাড়ি পরার টিউটোরিয়াল দেখতে লাগলো। রূপকথা বলল, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো এইভাবে? পিকআপে এসে শাওয়ার নিবে। উৎস মোবাইলটা রেখে শাড়ি পরানো মনোযোগ দিল। রূপকথা কোমরের শাড়ির এক সাইড গুজে দিল। এরপর মোবাইলে যেভাবে দেখছে ওভাবে শাড়িটা পরাতে লাগলো। কুচি করার আগে উৎস রূপকথাকে ঘুরিয়ে তার বুকের সঙ্গে রূপকথার পিঠ লাগিয়ে দিল। এরপর আঙুল ঘুরিয়ে কুচি করার চেষ্টা করলো। প্রথমে কয়েকবার ব্যর্থ হলো, পরে ঠিকই পেরেছে। রূপকথা বলো, নিন কুচিগুলো আমি গুজে দিই। উৎস বলো, না আমি গুজবো। রূপকথা বলল, আপনি গুজবেন কেন? উৎস বলল, আমার ইচ্ছে। এই বলে উৎস শাড়ি কুচিগুলো রূপকথার তলপেটে গুজে দিল। উৎস ছোঁয়া পেয়ে রূপকথা আর একটু মিলিয়ে গেল। লজ্জায় নতজানু হয়ে রইল। উৎস শাড়ি কুচিগুলো রূপকথার পেটে গুজে দিয়ে হাঁটু ভেঙে বসলো কুচিগুলো ঠিক করতে। কুচি ঠিক করার ফাঁকে উৎস রূপকথার পেটের ক্ষত স্থানে ঠোঁট ছুঁয়ে দিল। মুহূর্তে রূপকথার শরীর ঠান্ডা হয়ে অবশ হয়ে এলো। কয়েক মিনিট পেরিয়ে গেল, মেয়েটি সেখানে এখনও সেই স্পর্শ থেকে বেরিয়ে আসতে পারছে না, থরথর করে কাঁপছে। উৎস শাড়ি কুচি ঠিক করে উঠে দাঁড়ালো। দেখলো রূপকথা অন্যদিকে তাকিয়ে আছে। বুঝতে বাকি রইল না, মেয়েটা তার সঙ্গে চোকাচুকি হতে চাইছে না। উৎস আর লজ্জা দিল না, চুপচাপ রূপকথার শাড়ির আঁচলটা ঠিক করে দিল। বলল, শাড়ি পরানো পারফেক্ট হয়েছে। রূপকথা ছোট্ট করে জবাব দিল, হুম। উৎস বলল, ঠিক আছে, এবার রুমে চলো। রূপকথা বলল, কেন? উৎস বলল, তুমি না বলে পিঙ্কি শাওয়ার নিবে? রূপকথা বলল, হ্যাঁ। উৎস বলল, তো আমি এখানে দাঁড়িয়ে থাকবো? রূপকথা বলল, আপনাকে কে দাঁড়িয়ে থাকতে বলেছে? উৎস বলল, তোমার সঙ্গে কথা আছে আমার। রূপকথা বিছানায় বসে জবাব দিল, বলুন, শুনছি আমি। উৎস বলল, রুমে চলো, তারপর বলছি। রূপকথা বলল, যাবো না। উৎস বলল, কেন যাবে না? রূপকথা বলল, আমার ইচ্ছে। উৎস এবার রূপকথাকে টেনে দাঁড় করালো। এরপর পাজা খুলে করে তুলে নিয়ে বলল, ওকে ফাইন। রূপকথা বলল, কি আশ্চর্য, কোলে নিলেন কেন? উৎস বলল, আমার ইচ্ছে। রূপকথা বলল, কথায় কথায় শুধু কোলে তুলে নেওয়ার অভ্যাস কেন? উৎস বলল, বললাম তো আমার ইচ্ছে। রূপকথা বলল, কোল থেকে নামান বলছি। উৎস বলল, নামাবো, একটা শর্তে। রূপকথা জিজ্ঞেস করলো, কি শর্ত? উৎস বলল, এক্ষুনি, এই মুহূর্তে আমার সঙ্গে রুমে যেতে হবে। রূপকথা বলল, ঠিক আছে, যাব, এবার নামান। উৎস কিছু না বলে রূপকথার চোখের দিকে তাকিয়ে রইল অপলক দৃষ্টিতে। উৎস চাহনি দেখে রূপকথার লজ্জা পেল। নতজানু হয়ে বলল, আপনি অনেক চেঞ্জ হয়ে গেছেন, আগে এমন ছিলেন না। উৎস রূপকথার চোখের নিচে চোখ স্থির রেখে জিজ্ঞেস করলো, কেমন চেঞ্জ হয়েছি? রূপকথা বলল, জানি না, তবে আপনার মধ্যে আমি এখন আগের সেই গম্ভীর উৎস আর খুঁজে পাই না। উৎস জিজ্ঞেস করলো, কোন উৎস তোমার পছন্দ?
রূপকথা বলল, অবভিয়াসলি এই উৎস পছন্দ। আগের উৎস কোনো সুস্থ মানুষ পছন্দ হওয়ার কথা না। সে তো ছিল শুধু মানুষরূপে একটা পেঁচা, যে কিনা প্রয়োজনের অতিরিক্ত কথা বলতো না। উৎস আবার হেসে ফেলল, বলল, আমার এই পরিত্যক্ত জীবন একটা ছোট্ট চঞ্চল তোতা পাখির আগমন ঘটেছে। তার আগমনে আমার জীবনে এতই পরিবর্তন। তবে নির্দিষ্ট একজনের ছাড়া বাকি সবার কাছে কিন্তু আমি এখনও আগের সেই উৎসর্গবাদী আছি। আমার একশত পরিবর্তন শুধুমাত্র একজনের জন্য। রূপকথা মনোযোগ দিয়ে উৎসর চোখে চোখ রেখে তার কথাগুলো শুনল। বলল, অথচ আমি? আর বলতে পারল না। এর মধ্যে দরজা কড়া নাড়ল পিঙ্কি। বলল, ভাবি, হয়েছে তোমার? উৎস রূপকথাকে কোল থেকে নামিয়ে দাঁড় করালো। রূপকথার শাড়ি ঠিক করে দরজার দিকে এগিয়ে গিয়ে বলল, এই তো হয়েছে। এই বলে দরজা খুলে দিল। পিঙ্কি উৎসকে দেখে চমকালো। দেখল রুমে রূপকথা একা নয়, তার সঙ্গে উৎসও আছে। পিঙ্কি রুমে না ঢুকে বাইরে থেকেই বলল, আমি কি ভুল সময় এন্ট্রি নিলাম নাকি? রূপকথা বলল, না না আপু, একদম ঠিক সময় এসেছ। আচ্ছা, তুমি শাওয়ার নিয়ে নাও, আমি একটু রুমে যাচ্ছি। এই কথা বলে উৎস আর রূপকথা তাদের রুমের উদ্দেশ্যে হাঁটা ধরল। উৎস রুমে এসে দরজা লাগিয়ে রূপকথার পাশে বিছানায় গিয়ে বসলো। দেখলো রূপকথা অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে আছে। উৎস বলল, আমার দিকে তাকাও। রূপকথা তাকালো। উৎস জিজ্ঞেস করলো, সত্যি করে বলো তো, কাল রাতে কি হয়েছিল? উৎসর কথা শুনে রূপকথা লজ্জা পাওয়ার ভান করে বলল, কি আবার হবে, যা হওয়ার তাই হয়েছে। উৎস বলল, সেটাই তো জিজ্ঞেস করছি, কি হয়েছিল? রূপকথা বলল, বলবো না। উৎস বলল, কেন বলবে না? রূপকথা বলল, কারণ আমার লজ্জা লাগছে। উৎস বুঝলো রূপকথা তার সঙ্গে ভনিতা করছে, তাই তো এবার গম্ভীর স্বরে ধমক দিয়ে বলল, ফাজলামি না করে সত্যিটা বলো। উৎস দেওয়া ধমক শুনে রূপকথা লাফিয়ে উঠল। বলল, আপনি এভাবে ধমকাচ্ছেন কেন আমায়? উৎস রূপকথার এক হাত ধরে তাকে নিজের আরও কাছে নিয়ে আসলো। বলো, লাস্ট বার জিজ্ঞেস করছি, সত্যি করে বলো, কাল রাতে কি হয়েছিল? রূপকথা বলো, যদি না বলে? উৎস বাঁকা হেসে বলল, উৎস যাওয়ার কথায় না, কাজে প্রমাণ দেয়। এই কথা বলে উৎস রূপকথার গালে স্ল্যাট করতে করতে বলল, তুমি যদি চাও তবে। রূপকথা তড়িঘড়ি করে বলে উঠল, কিচ্ছু হয়নি, কিছু হয়নি, মজা করছি আমি। উৎস বলো, তাহলে পেটে ডাকটা কিসের? রূপকথা এবার চুপ করে আছে। উৎস আবারও জিজ্ঞেস করলো, কি হলো বলো, পেটের দাগটা কিসের? রূপকথা এবার থেমে থেমে বলো, বোতল দিয়ে করেছি। উৎস অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি? রূপকথা বলল, সত্যি বলছি, অনেকদিন আগে ফেসবুকে একটা রিলসে দেখেছিলাম বোতল দিয়ে এভাবে দাগ করা যায়। রূপকথা এমন স্বীকারোক্তি শুনে উৎস এবার পুরো দমে চুপ হয়ে গেল। রূপকথা বুঝতে পারল না মানুষটা অতিশোকে পাথর হয়ে গেল কি না। রূপকথা বলল, বিশ্বাস করুন, আমি আপনার সঙ্গে একটু করার জন্য এমন করেছিলাম। উৎস বলল, আমাকে জ্বালাতে বেশি ভালো লাগে? রূপকথার সাহসা জবাব দিল, হ্যাঁ খুব। উৎস বলল, আচ্ছা। রূপকথা বলল, জি। উৎস আর কিছু না বলে উঠে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। রূপকথা বুঝতে পারল না মানুষটা রেগে গেল নাকি। রূপকথা চুপচাপ বিছানায় বসে উৎস বের হওয়ার অপেক্ষা করতে লাগলো। উৎস ওয়াশরুম থেকে বের হতেই রূপকথা তার সামনে গিয়ে দাঁড়ালো। বলল, আপনি কি রেগে আছেন? উৎস ছোট্ট করে জবাব দিল, না। রূপকথা বলল, আচ্ছা। উৎস বলল, নিচে যাও, আমিও আসছি। রূপকথা বলল, আপনার সঙ্গে যাব। উৎস আর কথা বাড়ালো না। ভেজা কাপড়গুলো বারান্দায় মেলে দিল। এরপর রুমে এসে বের হওয়ার জন্য তৈরি হতে লাগলো। উৎস আর রূপকথা নিচে নামতেই দেখলো দুজন মহিলা মানুষ দাঁড়িয়ে সবার সঙ্গে কথা বলছে। তাদের পিছনে সাইড দিয়ে যাচ্ছে শুধু। দুজনের মধ্যে একজন বয়স্ক আর একজন অল্প বয়সী একটা মেয়ে। পিছন থেকে দেখে বোঝার উপায় নেই তারা কারা। তার তাই রূপকথা আনিকাকে দেখে জিজ্ঞেস করলো, আনিকা আপু, চুলে হারপিক কালার করা মেয়েটি কি গো? রূপকথার কথা শুনে আনিকা হেসে দিল। বলল, ওটা হারপিক কালার বুঝি? রূপকথা বলল, তা নয় তো কি। আচ্ছা, এবার বলো এরা কারা?
আনিকা বলল, রিঙ্কি আপুর কাজিন, তিশানি আপু, আরও নানু, নাম শুনেছ? আনিকার কথা শুনে রূপকথা উৎসর দিকে তাকালো। দেখলো সেও তার দিকে তাকিয়ে আছে। আনিকা যেতে রূপকথা উৎসকে বলো, উনি আসবে আপনি আগে থেকে জানতেন? রূপকথা এমন প্রশ্নে বিরক্ত হলো উৎস। ক্ষিপ্ত কণ্ঠে বলল, আশ্চর্য, আমি কিভাবে জানবো? রূপকথা বলল, সেটা আমি কিভাবে বলবো? উৎস আর কিছু না বলে ডাইনিং রুমে চলে গেল। দেখলো সেখানে আগে থেকেই বাড়ির ছেলেরা খেতে বসেছে। উৎস গিয়ে প্রান্তর পাশে চেয়ারটাই বসলো। আয়শা বেগম উৎসকে দেখে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, রূপকথা কোথায়? উৎস বলো, আছে, সিঁড়িতে দাঁড়িয়ে তামাশা দেখছে। আয়শা বেগম আর কিছু না বলে রূপকথার কাছে চলে গেল। রূপকথা আয়শা বেগমকে জিজ্ঞেস করলো, মা, আপনি কি জানতেন ওনারা আসবে? আয়শা বেগম বলল, না। রূপকথা বলল, আচ্ছা বাদ দেন, আপনার ছেলে কোথায়, খেতে বসেছে? আয়শা বেগম বলল, হ্যাঁ। তুমি এখানে দাঁড়িয়ে কী করছো? রূপকথা বলল, কিছু না, চলুন ওই দিকটায় যাই। এরপর দুজন ডাইনিং রুমের দিকে চলে গেল। অন্যদিকে এত মানুষের ভিড়েও তিশারির চোখ শুধু উৎসকেই খুঁজছিল। শেষে কোথাও দেখতে না পেয়ে আফিয়া বেগমকে জিজ্ঞেস করে বসলো, আয়শা, খালামণিরা আসেনি? আফিয়া বেগম বলল, সবাই এসেছে, তুমি মাত্র এসেছো, আগে ফ্রেশ হয়ে নাও, তারপর না হয় সবার সঙ্গে আলাপ করা যাবে। তিশানি কিছু না বলে মুচকি হাসলো শুধু। সে তো লোভে পড়ে এসেছে এখানে, প্রিয় মানুষটাকে দেখার লোভে, যে মানুষটা সে নিজের করে পাওয়ার আগেই হারিয়েছে, যে মানুষটাকে সে শত চেষ্টা শত প্রার্থনা করেও নিজের করে পায়নি।